হ্যালো, সকলে ভালো আছেন তো? আমি দেবনীতা চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমার আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা ইস্কনের জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় একটি ছোট বিপত্তির মধ্যে পড়েছিলাম। লাইনের উপর একটি গাছের ডাল পড়ে যাওয়ায় ট্রেনটি আমাদের থেমে গেছিল। কিন্তু ভগবানের আশীর্বাদে সেই বিপত্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ড্রাইভার সাহেব হন্তদন্ত হয়ে ট্রেন থেকে নেমে লাইন থেকে সেই ডালটি সরিয়ে তারপরে ট্রেনটি আবার যথারীতি চলতে শুরু করেছিল। তো এখন আমরা প্রায় পৌঁছেই গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছি আমরা যেখানে যাব, ওয়ার্ল্ড ক্রিয়েশন বলে যেই ছোট্ট শহরটিতে নামবো, সেই শহরটি এখন দূর থেকে দেখতে পাচ্ছি। ঠিক সেই ছবির বইয়ে বা গল্পের বইয়ে যেরকম শহর পড়েছি বা সাহিত্যে যেরকম শহরের কথা উল্লেখ পেয়েছি, সেই রকমই একটি শহর, পাহাড় ঘেঁষা, তাতে ছোট ছোট ঘর, গির্জা, গাছপালা। তো এখন আমরা এখানে নামবো। তো চলুন আজকে আমার এই ব্লগের মাধ্যমে আজকে পুরো ইস্কন মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো, সাথে থাকুন। ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ছোট্ট একটি প্ল্যাটফর্ম, আর এই হলো গিয়ে সেই ট্রেনটি। স্টেশন বলতে এইটুকুই বোঝায়। এইখান থেকে আমরা এখন যাব মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের ট্যাক্সি আগে থেকে বুক করা ছিল মন্দিরের সহযোগিতায়। ওই যে আমাদের ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আর ওই যে সাদা জামা পরে ভদ্রলোক, উনি আমাদের ট্যাক্সি ড্রাইভার। তো এখন আমরা ট্যাক্সি করে যাব মন্দির। তো আসুন যাই মন্দিরের দিকে। ট্যাক্সি দেখে আমার মেয়ের অস্বস্তি শুরু হয়ে গেছে। ও ট্যাক্সিতে চড়তে খুব বিরক্ত লাগে। কি জানি, ভেতরে ঢুকেই সমাধানে বলে চলেছে যে মাম্মা আমার বমি বমি লাগছে, কখন তাড়াতাড়ি নামবো, দাঁড়িয়ে যাও, আমি যাব না। আমি ওকে সমানে বোঝাচ্ছি যে বা বেশিক্ষণ তো নয়, ওই গোটা 20 মিনিটের মতো চল, এক্ষুনি নেমে যাব। এটা ওটা এদিক ওদিকে দেখাচ্ছি, গল্প বলছি, সে কিছুতেই ভুলবে না। সমানে কাঁদছে, বলছে গলা বন্ধ হয়ে যাচ্ছে, পেট ব্যথা করছে। এরকম মোশন সিকনেসের প্রবলেম বাচ্চাদের থাকলে কি হবে, বড়দেরও আছে, মানে আমারও আছে, কিন্তু কম বেশি আমারও একই জিনিস হয়। এসে গেলাম ইস্কন মন্দিরে। এই হলো আমাদের ইস্কন মন্দির। একটি প্রকৃতির কোলে অবস্থিত ছোট্ট একটি মন্দির। চারিদিকে শুধু গাছপালা, উঁচু নিচু মালভূমি, নীল আকাশ, একটা দুটো ছোটোখাটো ঘর, আর তার মধ্যেখানে অবস্থিত একটি সুন্দর মন্দির। এই কথাটা কিন্তু খুব ঠিক যে ভগবানের উপাসনা করবার জন্য কোনো নিরিবিলি জায়গা হলে সেখানে হয়তো ভগবানের উপাসনা অনেক বেশি হয়। তো এই মন্দিরের অবস্থান আর ওই কথাটি ভীষণভাবে একে অপরের সাথে রেলিভেন্ট। আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। সেখানে গিয়ে একটা রেজিস্ট্রেশন করাতে হবে। এখানের হয়তো নিয়মকানুন কিছু আলাদা। আর শুনেছি যে রেজিস্ট্রেশন চার্জ যা দেবে তাতে করে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ এবং ডিনার সব কিছুই এখান থেকে পাওয়া যাবে। তো এই রেজিস্ট্রেশন অফিস, ওর বাবা ভেতরে গেল, আর আমি দাঁড়িয়ে বাইরেটা দেখতে লাগলাম এবং তার ভিডিও বানাতে লাগলাম। এই হলো মন্দিরের ভেতরের ঘরবাড়ি। গাছপালা প্রচুর আছে। ওই একটি ছোট্ট দোকান, মানে যেরকম আর কি আমাদের দেশে মন্দির থাকলে তার সামনে একটি দোকান থাকে। আমরা রেজিস্ট্রেশন করার পরে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আমাদের আসতে দেরি হয়ে গেছে, তো ব্রেকফাস্ট ছিল আমাদের এখানে সেদ্ধ আলু আর সাবুদানার পায়েস। আসলে আলু খাওয়ার কালচারটা জার্মানিতে খুব বেশি, আর এরকম প্রকৃতির কোলে বসে খাবার খেতে কি ভালো লাগছিল, কি করে বোঝায়। 11টা বাজেনি বলে মন্দিরের দরজা তখনও খোলেনি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম ব্রেকফাস্ট করার পরে। সকালে সকালে যখন এলাম তখন এখানে বেশ ঠান্ডা লাগছিল। আসলে এটা একটু পাহাড়ের কাছাকাছি অবস্থিত। আমি ভেবেছিলাম যে ঠান্ডা একটু কম লাগবে, কিন্তু এখানে এসে দেখছি ট্রেন থেকে নামার পরেই যে রীতিমতো বেশ ঠান্ডা লাগছে। রোদটাও ঠিকমতো ওঠেনি। সেভাবে যদি জানতাম এত ঠান্ডা থাকবে, তাহলে মেয়েকে হয়তো আর একটু সোয়েটার পরিয়ে বা একটা গরম কাপড় বেশি পরানো যেত। এখন যেহেতু মন্দিরটি খোলেনি, তাই আমরা খানিকক্ষণ ঘুরে দেখলাম পুরো আশেপাশের জায়গাগুলো।
মন্দিরটিতে শুধুমাত্র জার্মান আছে তা কিন্তু নয়, পৃথিবীর আরও অন্যান্য দেশ থেকে অনেক মানুষজন এখানে এসে তারা এই মন্দিরে সদস্যপদ নিয়ে এই মন্দিরে ভগবানের সেবার কাজে নিযুক্ত করে দিয়েছে। যেমন রাশিয়া, তারপরে সাউথ আফ্রিকা, আফ্রিকা মহাদেশের আরও অন্যান্য ছোটোখাটো অনেক দেশ, তারপরে সাউথ এশিয়ার চায়না, ভিয়েতনাম, ওইসব দেশ থেকেও লোকজন এসে এখানে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছে। আর এই জার্মানির আশেপাশে যে ছোটো দেশগুলি আছে, যেরকম অস্ট্রিয়া, চেক রিপাবলিক, সেখান থেকেও লোকজন এই গাড়ি নিয়ে এখানে দর্শনে এসেছে। ইস্কন মন্দিরে এসে দেখলাম অনেক ক্যারাভ্যান দাঁড়িয়ে আছে। ক্যারাভ্যান ব্যাপারটার সাথে আজকাল অনেকেই কম বেশি পরিচিত। আসলে এই মন্দিরের এখানে থাকার জায়গা খুব সীমিত এবং এই মন্দিরের খুব আশেপাশে লজ বা হোটেল সেরকম নেই বললেই চলে। তাই অনেকে থাকতে চায় এই মন্দিরে, তো তারা ক্যারাভ্যান নিয়ে আসে এবং সেখানেই থাকে। 11টা বাজতেই মন্দিরের দরজা খুলল আর আমরাও ভেতরে গেলাম দর্শনের জন্য। এই মন্দিরে নৃসিংহ ভগবানের পুজো হয়। আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর আরও একটি অবতার ছিল নৃসিংহ অবতার, তো এই মন্দিরে ইনিই পূজিত হন। আমরা মন্দিরে বেশ খানিকক্ষণ বসলাম, সেখানে নাম সংকীর্তন শুনলাম। খুব সুন্দর একটি পরিবেশ। মন্দিরের মধ্যে ওই 1 ঘন্টার মতো বসেছিলাম। সেখানে ভজন, কীর্তন, তত্ত্বকথা, উপদেশ, আলোচনা এই সমস্ত কিছু শুনে বাইরে এসে বসে রইলাম। বাইরের এই বেঞ্চগুলোতে বসে থাকতে খুব ভালো লাগছিল। রোদটা এত ভালো লাগছিল এই সময়। আসলে আর কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ সার্ভ করা হবে, তো আমরা বাস ওয়েট করছিলাম। 2টো বাজতেই লাঞ্চ দেওয়া স্টার্ট হয়ে গেল। আজকে লাঞ্চে দিয়েছিল ক্রেচকা রাইস, ফুলকপি দিয়ে পনিরের সবজি, সাবুদানার পায়েস, বেগুনের একটা কারিপাতা দিয়ে সবজি আর রাবড়ি, আর ওদেরই নিজেদের হাতে বানানো ব্লুবেরি ফ্লেভারের একটা সন্দেশ, আর ড্রিঙ্কসের মধ্যে ছিল পুদিনা জিঞ্জার দিয়ে একটা শরবত। এ তো একেবারে মহাপ্রসাদ। আমরা খুব আনন্দ করে এই খাবারটি খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাঘুরি করব ভাবলাম, তাই জানতে পেরেছিলাম যে এই ইস্কন মন্দিরে এখানে যারা থাকে তারা নাকি নিজেরাই ওই শাকসবজি ফুল টুল চাষ করে। তো সেটা দেখতেই বেরিয়ে পড়লাম। দেখলাম যে হ্যাঁ, এখানে ওই শীতকালীন দেশে যেভাবে গাছ লাগিয়ে সব সবজি চাষ হয়, সেইভাবেই গাছ লাগিয়ে এখানে বিভিন্ন ধরনের ফুল, টুকিটাকি ফল এবং ছোট ছোট সবজি লাগানো হয়েছে। এই ব্যাপারগুলো দেখে খুব ভালো লাগলো। আরও একটা জিনিস জানলাম, জানেন, সেটা হলো যে এত সুন্দর যে খাবারটা খেলাম সেটা কিন্তু কোনো ইন্ডিয়ান কুকের হাতের তৈরি না। এখানে যারা বিদেশিরা আছে তারাই ইন্ডিয়ার থেকে স্পেশাল ট্রেনিং নিয়ে এসেছে রান্নাতে, যে তারাই খাবারগুলো বানায়। তারপর এখানে সেই দোকানটির সামনে এলাম। দোকানটির কাছে এসে দেখলাম যে তারা আমাদের দেশ থেকে বিভিন্ন ধরনের জিনিস আনিয়ে সেগুলোকে এখানে বিক্রি করছে। এই যেমন শাড়ি, ঘাগরা চোলি, ব্লাউজ, সায়া, হ্যাঁ, মেয়েদের। আসলে এখানকার যারা মহিলা সদস্য তারা এখান থেকেই কেনাকাটা করে এসব পরে। আর এখানে একটা মহিলাকেও দেখলাম না যারা শাড়ি ছাড়া অন্য কিছু পরেছে। বিকেল 4টে বাজতেই মন্দিরের দরজা আবার খুলে দেওয়া হলো দর্শনার্থীদের জন্য, আর শুরু হয়েছিল ভগবানের জলাভিষেক। আমরাও এই অসপিসিয়াস মোমেন্টের সাক্ষী হতে পারলাম, আর আমাদের আজকের দিনটি সার্থকতা এখানেই। আজকে সারাদিন ইস্কন মন্দিরে এইভাবেই পেরিয়ে গেল খুব সুন্দর করে। 4:30টার সময় ওই ট্যাক্সি আসার কথা ছিল এবং যথারীতি টাইমে এসেছিলেন।
তো আমরা এখন এই ট্যাক্সি করে যাব ওয়ার্ল্ড কিডসেন বাস স্ট্যান্ডে। তো এখন যেতে যেতে চোখে পড়লো কতগুলি গরু ঘাস খাচ্ছে। জার্মানিতে আসার পরে এই আমার প্রথম গরু দেখা এখানে। এখানকার গরুগুলো কি বড় বড় সাইজ, সব লাল সাদা, কোনোটা আবার সাদার গায়ে লাল লাল ছোপ। এক একটা সাইজ দেখে অনুমান করা যাচ্ছে যে এগুলো কত বেশি পরিমাণে দুধ দেয়। তারপর এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আর যে বিরলতম মুহূর্তের সাক্ষী ছিলাম, সেই মুহূর্তটিকে মনের মধ্যে নিয়ে ভগবানকে প্রণাম জানিয়ে আমরা রওনা দিলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ওই ক্যারাভ্যান ফ্যাক্টরি। এখানে শয়ে শয়ে ক্যারাভ্যান দাঁড়িয়ে আছে। এটা কোনো একটা ক্যারাভ্যান ফ্যাক্টরি হবে, যেখানে এরকম ক্যারাভ্যান তৈরি হয় এবং তারপরে সেগুলো বাজারে দোকানে যায় বিক্রির জন্য। ট্যাক্সি আমাদেরকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়েছিল এবং তার 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমাদের পাশাও যাবার বাস চলে এলো। আসবার সময় আমরা ট্রেনে করে এসেছিলাম, এখন আমরা বাসে করে ফেরত যাব পাসাও শহরে। সেই পাসাও স্টেশন থেকেই আমাদের আবার রেজেন্সবার্গ ফেরার ট্রেন আছে। 1 ঘন্টার মধ্যেই বাসটি পাসাও শহরে প্রবেশ করলো, আর এই পাসাও জাংশন স্টেশন থেকেই আমাদের রেগেন্সবার্গ ফেরার ট্রেনটি আছে। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমাদের ইস্কন দর্শনের পার্ট 1 পার্ট 2 ভিডিও শেষ হলো। কেমন লাগলো আপনাদের আমাদের এই জার্নি, আমাদের মন্দির দেখা? আপনাদের কমেন্ট আমার জন্য খুব ম্যাটার করে, আর আপনাদের সাপোর্ট আরও বেশি করে পেলে আমি আরও বেশি মোটিভেশন পাবো নতুন নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন ততদিনে। নমস্কার।